বই শেষ পর্যন্ত একটি বাণিজ্যিক পণ্য, তবে সেটা লেখকের কাছে নয়, সেটা প্রকাশকের কাছে এবং ভোক্তা শ্রেণীর কাছে। যে বই যদি বাণিজ্যিক পণ্য না হয় তাহলে বইমেলা কেন? বইমেলা তো আপনি বইটাকে একটি পণ্য হিসেবেই বাজারজাত করার জন্য মেলা করছেন এবং পাঠকদেরকে বলছেন তোমরা দেখো আমি এই বইটা করেছি মোস্তফা কামালের রুবির কালো চশমা কিংবা নন্দিনী তুমি কোথায়, এই বইটা তোমরা কেন। এই কারণে কিন্তু বইমেলাটা করা। এখন কিন্তু লেখকের কাছে বইমেলাটা বইটা ঠিক পণ্য না। মোস্তফা কামাল কিংবা অন্য কোনো লেখক কিংবা আমি দাবি করতে পারেন না তিনি পণ্য হিসেবে লেখা এই বইটাকে প্রস্তুত করেছেন। তার কাছে এটা একটি আনন্দ, শৈল্পিক আনন্দ, যে আনন্দ তিনি হয়তো সাংবাদিকতা করে পান না কিংবা আমি অন্য কোনো কাজ করে পাই না। আমার আনন্দটা লেখার টেবিলে বসে শব্দ সৃষ্টি করা, শব্দ দিয়ে একটি শৈল্পিক ঘর নির্মাণ করা, যে আনন্দটা আমি পাই সে আনন্দটা কোনো পণ্যের সঙ্গে তুলনা করা যায় না। এখন এটা লেখকের ব্যাপার, লেখক কি পাঠক রুচির সঙ্গে আপোষ করে বাণিজ্যিক হয়ে উঠবেন নাকি তিনি শিল্পের জন্য শিল্প রচনা করবেন। মানে শিল্প একটা অন্যরকম একটি ব্যাপার, যেটা হচ্ছে কোনো কিছুকেই তোয়াক্কা করে না। ধরেন আপনি লেখক কখনোই পাঠক রুচির সঙ্গে আপোষ করে না, পৃথিবীর বড় বড় লেখকরা করে নাই। এবং কেউ যদি মনে করে আমি করবো তিনি করতে পারেন, আবার কেউ যদি মনে করেন না আমি যে শিল্প সৃষ্টি করতে চাই সেই শিল্পটাই সৃষ্টি করবে, পাঠক সে শিল্পটাকে আবিষ্কার করবে, সেটা পাঠকের দায়, তিনি তা করতে পারেন। আমি কোনোটাকে দোষণীয় মনে করছি। আপনাদের সময় সাহিত্য চর্চা ভিন্ন রকম ছিল, তার আগে আরো ভিন্ন রকম ছিল। শুনেছি যে সে সময় মানুষ ধার নিয়ে বই পড়তো। বই এখনকার সময় যেরকম অনলাইনের বিভিন্ন মাধ্যম আছে, আমি ঘরে বসে দেশ বিদেশের নানান বই হাতে পেয়ে যাই, তখন কিন্তু একটা বই সংগ্রহ করা খুবই দুর্লভ ছিল, পাওয়া যেত না, এবং গ্রাম অঞ্চলে তো আরও না। তখন কিন্তু গ্রাম অঞ্চলের একটা বড় অংশের মানুষ কিন্তু বই পড়তেন পাঠ্য বইয়ের বাইরে। আর নতুন করে লেখকদের বিভিন্ন ধরনের লেখকের সৃষ্টি হয়েছে, এই সময় কিন্তু সেই জিনিসটা চোখে পড়ে নাই। তরুণদের মধ্যে লেখকের যে সৃষ্টি ওইভাবে এবং তাদের মধ্যে যে বই পড়ার প্রবণতা সেটি একদমই নেই আগের তুলনায়। 50, 60, 70, 80 দশকের তুলনায় এখন অনেক বেশি লেখক তৈরি হচ্ছেন এবং অনেক বেশি পাঠকও তৈরি হচ্ছেন। 80 দশকে মানুষের, 70 দশকে মানুষের হাতে কোনো কাজ ছিল না, রেডিও ছাড়া কোনো প্রচার মাধ্যম মানুষের হাতে ছিল না, বিনোদনের মাধ্যম ছিল। হাডুডু খেলতো, মাঠে গোল্লা ছুট খেলতো কিংবা ফুটবল খেলতো। তখন মানুষ বই পড়তো পাশাপাশি, কিন্তু বই কার বই পড়তো? সেখানে কি মানুষের কাছে আর্নেস্ট হেমিংওয়ের বই, মার্কেজের বই কিংবা তলস্তয়ের বই যেত? হ্যাঁ, যেত না। বাংলাদেশের কিছু জনপ্রিয় লেখকের বই কিংবা সেই সময়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যারা জনপ্রিয় লেখক ছিলেন, সুনীল শীর্ষেন্দু একসময় খুব জনপ্রিয় ছিলেন, বাংলাদেশে এখনো আছেন, তাদের বই পড়তেন। তাদের একটা নির্দিষ্ট শ্রেণী, তারা খুব বড় শ্রেণী না। তো এখন তখন বই বের হতো বড় জোর সারা বছরে 500 বই, 500 খুব কঠিন, 500 বই বের হতো না। এখন বই বের হচ্ছে কমসে কম 5 থেকে 6,000। তার মানে বইয়ের সংখ্যা বেড়েছে। আর আপনি বলতে পারেন বইয়ের মান বেড়েছে কিনা, সেটা আলাদা প্রশ্ন। আমি বলছি বইয়ের সংখ্যা বেড়েছে। তো 80 দশকে আপনি যদি লেখকের সংখ্যা হিসাব করেন, আপনি দেখবেন সব মিলিয়ে সারা দেশে লেখক 100 জনের বেশি পাবেন না কিংবা 500 জনের বেশি পাবেন না। এখন একটা জেলাতেই আপনি 100 লেখক পাবেন। ঢাকা শহরে কমসে কম 2000 লেখক পাবেন, চিটাগাং শহরে কমসে কম 1500 লেখক পাবেন, সিলেটে এরকম লেখক পাওয়া যাবে। একই সঙ্গে লেখকের সংখ্যা বেড়েছে, বাড়ছে, পাঠকের সংখ্যা বেড়েছে, বাড়ছে, বইমেলার বইয়ের সংখ্যা বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিমাণ বাড়ার পর কথা ছিল সেই পরিমাণ বেড়েছে কিনা? না, সেই পরিমাণ বাড়েনি, কারণ জনসংখ্যা 18 কোটি। 18 কোটি জনসংখ্যার মধ্যে কমসে কম এখানে বই প্রকাশ হওয়ার কথা ছিল ধরেন 40,000 বা 50,000 বই প্রকাশ হতো। আপনি কানাডায় দেখবেন, কানাডা তো একটি অল্প মানুষের দেশ, সেখানে কত লক্ষ বই প্রতি বছর প্রকাশ হয়। হ্যাঁ, বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে অত হাজার বই কিন্তু প্রকাশিত হচ্ছে না, ওই রকম লেখক হচ্ছে না। জনসংখ্যার অনুপাতে লেখক বাড়া উচিত, পাঠক বাড়া উচিত, প্রকাশকও বাড়া উচিত এবং বইয়ের সংখ্যা বাড়া উচিত। আমি এইভাবে দেখি ব্যাপারটা। কিন্তু তাদের লেখার মান নিয়েও প্রশ্ন। নিশ্চয়ই মান, এটা হচ্ছে যে নিজের ব্যাপার। এটা আসলে মান কোন লাইনে তিনি হাঁটবেন, তিনি কি যা ইচ্ছা তাই লিখে বাজারে ছেড়ে দিবেন কিনা, নাকি সত্যিকার তিনি শিল্প সৃষ্টি করতে চান, এটা খুব জরুরি। মান সম্পূর্ণ লেখক যে বাংলাদেশে একেবারেই না তা না, কিন্তু অনেক অনেক লেখক আছে। আমরা যদি 70, 80, 90, 0 দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, এখন তো অনেক ভালো ভালো লেখক মানসম্পন্ন, সত্যিকারের মানসম্পন্ন উপন্যাস এবং ছোট গল্প লিখছেন, কবিতাও লিখছেন।
আমরা এই চর্চার মধ্য দিয়ে তারা একটা জায়গায় যাবে, তাদেরকে দেখে আরো নতুন প্রজন্ম আসবে, লেখালেখি করতে আসবে। হ্যাঁ, এটা সত্য যে প্রযুক্তির কারণে একটা বড় ইফেক্ট পড়েছে, কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত তার মূলের কাছেই ফিরে যায়। আপনি যখন এই দেশে প্রথম বার্গার পিৎজা এলো, তখন সবাই খাচ্ছে, সব ফাস্ট ফুড খেয়ে সব অসুস্থ হয়ে যাচ্ছে। তখন তারা যখন বুঝলো যে আসলে আমাদের মূলটা হচ্ছে ভাত এবং পান্তা ভাত এবং আলু ভর্তা এবং দেশীয় পদ্ধতিতে যে রান্না করা তরকারি ভাত খাওয়া, তখন তার কাছে সে ফিরে যায়। একটা সময় মানুষ এইসব প্রাযুক্তিক অস্থিরতা ত্যাগ করে সে বইয়ের কাছে ফিরে যাবে, কারণ বইটা মৌলিক, এই বইটাকে পরিবর্তন করা যায় না, এই বইয়ে কোনো বিলুপ্তি ঘটানো যায় না। আপনি কিন্তু ইন্টারনেটে যে কোনো কিছু মুছে দিতে পারবেন, একটা পিডিএফ বই সাইট থেকে আউট করে দেওয়া সম্ভব। সাহিত্যের সোনালী সময়টা অনেক আগে পেরিয়ে গেছে, এটা কি আপনি বলবেন না? এখন একটা বাংলা সাহিত্যের সংকটের মধ্যে আমরা আছি কিনা। এটা কেন বলছি, যে আপনি দেখবেন যে বই মেলায় বই বিক্রি কাদের বেশি হচ্ছে, আমরা কোন লেখকদের নাম আসলে আমাদের মুখে মুখে আমরা চিনি কয়জনকে। তরুণ সময়ের কিন্তু নাম করা বা ওইভাবে যে চিনি আমরা, তেমন কোনো লেখক কিন্তু সৃষ্টি হয়নি, সব আগেকার সময় লেখক। এবং তাদের যে লেখার মান, তাদের যে সাহিত্য চর্চার যে ধরন, সেটা কিন্তু আসলেই খুব দারুণ কিছু ছিল। এখন কিন্তু সেটা নাই। তাহলে এখন আমরা কি বাংলা সাহিত্যের একটা সংকটের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা? এটা আপনি এখন এই প্রশ্নটা, এটা সত্য যে আমরা কোন মানের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কোনো সন্দেহ নাই। দ্বিতীয় সৈয়দ শামসুল হক আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। তারা বহু সময় ধরে একদম টপে রয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। একজন হুমায়ুন আজাদ সৃষ্টি হচ্ছে না, হুমায়ুন আহমেদ সৃষ্টি হচ্ছে না আমাদের এখানে জনপ্রিয়তা। এটা সত্য, মানে এই সংকট কোনোভাবে আমরা কাটিয়ে উঠতে পারছি না। প্রত্যেক জাতির মধ্যে সবসময় তো আর জনপ্রিয় লেখক আসে না, মহিরহু আসে না, কখনো কখনো তারা আসে। যেমন আপনি লাতিন লেখকদের মধ্যে দেখবেন, সবসময় কি হোসে সারামাগো এসেছে, সবসময় কি মার্কেল এসেছে, সবসময় কি হোর্হে লুই বোর্হেস এসেছে? না, আসেনি। চীনের মোহিয়ান কি সারা জীবন, মানে কয়েক শতাব্দী ধরে মোহিয়ানের জন্ম হয়েছে, কিংবা মুরাকামির জন্ম হচ্ছে জাপানে? তাদের লেখা নিয়ে এখনো গবেষণা হচ্ছে। তারা মুরাকামি তো এখনো জীবিত। এই মুরাকামির জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক শতাব্দী, একজন মোহিয়ানের জন্য অপেক্ষা করতে হয়েছে চীনকে কয়েক শতাব্দী। আমাদের হুমায়ুন আহমেদ সবচেয়ে জনপ্রিয়, তো হুমায়ুন আহমেদের জন্য আমাদের অনেকগুলো সময় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সৈয়দ শামসুলের জন্য অনেকগুলো সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমরা অপেক্ষা করতে পারি যে একজন মহান লেখক আমাদের এখানে আসবেন, তিনি আবার একটি ঝাঁকি দেবেন, আবার নতুন পাঠক সৃষ্টি করবেন, আবার সাহিত্যের বাঁক তিনি বদল করে দেবেন। এই আশা ব্যক্ত করা ছাড়া আসলে আমাদের কিছু করার নাই, কারণ লেখককে সৃষ্টি করা যায় না, লেখক নিজেই নিজেকে সৃষ্টি করেন। রাষ্ট্র চাইলে তাকে সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, কিছু উদ্যোগ রাষ্ট্র নিতে পারে, যে তোমরা এই করো, সেই করো, এটা করো, আমরা এই পলিসি নিতে পারি, এই পলিসি গ্রহণ করতে পারি। লেখালেখি এমন একটা ব্যাপার, লেখককে কিন্তু কেউ বলে না যে তুমি লিখতে হবে, আপনাকে কেউ বলবে না, আমাকে কেউ বলছে না আমি না লিখলে আজকে আমার পেটে ভাত জুটবে না বা বাড়ি ভাড়া হবে না। ব্যাপারটা কিন্তু এমন না, অন্তরের বিষয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ অলৌকিক তাড়না, একটা বহির্জাগতিক তাড়না থেকে আমার কাছে লেখার আসছে, ডাক আসছে, তুমি এখন লিখতে বসো, তোমাকে লিখতে হবে এখন। এই তাড়না নিশ্চয়ই আরো অসংখ্য তরুণের মধ্যে আসবে, অসংখ্য মানুষের মধ্যে আসবে, তাদের মধ্য থেকে কোনো একজন বড় লেখক নিশ্চয়ই বেরিয়ে আসবে বলে আমি মনে করি।